শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি। লিখনীতে আয়াত বিনতে নূর। পর্ব সংখ্যা 15। নিশিতার কথায় ফারিসের কোনো হেলদোল দেখা গেল না। নিশিতার স্পর্শে যেন নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। তার চোখে আগুন, হৃদয়ে উত্তেজনার ঢেউ, আর শরীরের প্রতিটি কোষ যেন এক অচেনা উন্মাদনায় জ্বলে উঠল। ধীরে ধীরে নিশিতার দিকে এগোলো। চোখে শুধুই এক অদ্ভুত ঘনিষ্ঠ আকর্ষণ, আর প্রতিটি দৃষ্টি যেন নিশিতার শ্বাসকে আটকে দিচ্ছিল। হঠাৎ করে অতিরিক্ত উত্তেজনায় সে উঠে দাঁড়ালো। এক ঝটকায় নিজের শার্ট খুলে ফেলল। বাতাসের সঙ্গে মিলিয়ে শার্টের ফাঁকা অংশ থেকে তার শক্ত দেহ উন্মুক্ত হয়ে এলো। নিশিতার চোখে চোখে তাকিয়ে ফারিসের চোখে সেই আগুন, ভেতরে উন্মাদনা, আর শরীরের প্রত্যেকটি আন্দোলন সব মিলিয়ে মুহূর্তটিকে আরো উত্তেজনা পূর্ণ করে তুলল। তারপর ফারিস ধীরে ধীরে নিশিতাকে আবার জড়িয়ে ধরল। তার হাতগুলো নিশিতার কোমল শরীরের উপর ছড়িয়ে পড়ল। প্রতিটি স্পর্শ যেন এক বৈদ্যুতিক তরঙ্গের মতো নিশিতার সাদা শরীরে ছড়িয়ে যাচ্ছে। নিশিতার দম বন্ধ হয়ে আসছিল। মনে পড়ল সেই রাতে ফারিসের পাগলামির কথা, যেখানে উত্তেজনা, আবেগ এবং আকাঙ্ক্ষা সবই হয়ে গিয়েছিল। ভয়ে ভয়ে নিশিতা কণ্ঠ মিলিয়ে বলল, ফারিস ভাই, আপনি কি করছেন? কথাটা বলতে গিয়ে যেন গলায় বাধা পড়ল। নিশিতার ভীতিকর কিন্তু নাজুক কণ্ঠ শুনে ফারিস কিছুটা অস্বস্তি তাকে দমন করল। ধীরে ধীরে গভীর কোমলতা ও উত্তেজনা মিশিয়ে নিশিতার কানের কাছে ফিসফিস করে বলল, জান পাখি, হার্ট, আজকের রাতটা আমাকে দিবি? আবার ঠিক সেই রাতের মতো। ফারিসের কথাগুলো শুনে সাথে সাথে নিশিতার চোখ বড় হয়ে গেল। শরীর কেঁপে উঠল। তার হৃদয় দ্রুত ধড়ধড় করছে, শ্বাস দ্রুত, আর চোখে ভয়, লাজ, উত্তেজনা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করছে। ফারিসের চোখে উন্মাদনা, ভেতরে আগুন, আর প্রতিটি স্পর্শে কোমলতা সব মিলিয়ে মুহূর্তটিকে আরো গভীর করে তুলছে। ফারিস ধীরে ধীরে নিশিতার মুখের দিকে এগোলো। তার সেই চোখে আগুন, ভেতরে এক অদ্ভুত উন্মাদনা। নিশিতার চোখে অজানা আলো, গালে লাল রঙের ছাপ, হৃদয় দ্রুত ধড়ফড় করছে। ফারিসের ঠোঁট ধীরে ধীরে নিশিতার ঠোঁট স্পর্শ পেল, আর ফিসফিস করে বলল, ভয় পাওয়ার কিছু নেই জান। আমি কেবল চাই এই মুহূর্তটা আমাদের, শুধু আমাদের। নিশিতা চুপচাপ ছিল, কিন্তু শরীরের প্রতিটি অংশ ফারিসের স্পর্শকে স্বীকার করছে। তার হাত স্ফুটভাবে ফারিসের শরীরের সঙ্গে সংযোগ স্থাপন করল। ফারিসের স্পর্শে তীব্রতা, কোমলতা, উত্তেজনা সব মিলিয়ে নিশিতার শরীর প্রতিটি নিঃশ্বাসে প্রতিক্রিয়া দিচ্ছিল। ফারিস আরো কাছে এলো। তার হাতের প্রতিটি স্পর্শ নিশিতার শরীরে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করছে। নিশিতার ভেতর ভয়, উত্তেজনা, আকাঙ্ক্ষা সব মিলিয়ে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করছে। ফারিস চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, জান, আর আজকের রাতটা সারা জীবন মনে থাকবে, আর ঠিক সেই দিন রাতের মতো। নিশিতার শরীর কেঁপে উঠল, শ্বাস দ্রুত হয়ে গেল। ফারিসের হাতগুলো আরো গভীরভাবে তার শরীরে প্রবেশ করল। প্রতিটি আন্দোলন, প্রতিটি স্পর্শ, প্রতিটি দৃষ্টি সব মিলিয়ে মুহূর্তটা আরো গভীর, নাজুক। ফারিসের দৃষ্টি, স্পর্শ, উন্মাদনা সব মিলিয়ে নিশিতার হৃদয় এবং মনকে এক অদ্ভুত উত্তেজনায় আবদ্ধ করেছে। নিশিতার হাত স্ফুটভাবে ফারিসের শরীরের সঙ্গে সংযোগ স্থাপন করল। চারপাশে অন্ধকার, চাঁদের আলো, নিশিতার শ্বাস, আর ফারিসের উত্তেজনা সব মিলিয়ে মুহূর্তটা এক আলাদা জগতে পরিণত হলো। ফারিস আরো ধীরে ধীরে নিশিতার কোমল হাতে হাত বুলাতে লাগলো। তার স্পর্শ এত গভীর যে নিশিতার শরীর প্রতিটি নিঃশ্বাসে সাড়া দিতে লাগলো। মুহূর্তগুলো যেন থমকে গেছে। নিশিতার ভয়, উত্তেজনা, লাজ। নিশিতা ভীত, কিন্তু ফারিসের স্পর্শ, চোখে চোখ এবং ফিসফিস করা কথাগুলো তাকে আরো কাছে টেনে আনছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আন্দোলন। ফারিস হঠাৎ করে নিশিতার চোখে চোখ রেখে বলল, জান, আমি জানি তুই ভয় পাচ্ছিস, কিন্তু ভয়কে ছাড়িয়ে আস। এই রাতটা আমাদের, শুধু আমাদের জন্য। নিশিতা কিছু বলতে পারল না। তার শরীর কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে। সে শুধু ফারিসের চোখে চোখ রাখলো।
প্রতিটি দৃশ্যে, প্রতিটি স্পর্শ, সব মিলিয়ে নিস্তব্ধতা এবং উত্তেজনা এক অদ্ভুত সংস্পৃণ সংমিশ্রণ তৈরি করছে। তারপর নিশিতা ধীরে ধীরে চোখ বন্ধ করল, শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে সুনির্মল হয়ে এলো, আর ফারিসের স্পর্শে শরীরের প্রতিটি কোষে যেন এক অদ্ভুত গরম ঢেউ ছড়িয়ে পড়ল। সে জানত ফারিস এখন তার পাশে আছে, কিন্তু চোখ বন্ধ রাখার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি আরো গভীরভাবে অনুভব হচ্ছে, প্রায় স্বপ্নের মতো, অদৃশ্য, নরম আর ঘনিষ্ঠ। ফারিস নিশিতার মাথার পাশে হালকা হাত রাখল। তার হাতের স্পর্শে নিশিতার শরীর আরো শীতল হতে লাগলো। শ্বাস গভীর হয়ে আসলো। ফারিস চুপচাপ বসে রইল। নিশিতার নিঃশ্বাসের লয় শোনার চেষ্টা করল, যেন প্রতিটি নিঃশ্বাস তার হৃদয় স্পর্শ করছে। নিশিতার শরীর শীতল হলেও তার ভেতরের উত্তেজনার ছায়া এখনো সেখানে ছিল। ফারিস বুঝতে পারল এই ঘুম শুধু বিশ্রাম নয়, বরং তার এবং নিশিতার মধ্যে এক অদ্ভুত সংযোগের শুরু। চোখ বন্ধ থাকা অবস্থায় নিশিতার প্রতিটি আন্দোলন, প্রতিটি নিঃশ্বাস ফারিসকে আরো কাছে টেনে আনছে। ফারিস হালকা ফিসফিস করল, যেন কেবল নিশিতার জন্য। তুই শান্ত হ জান, আমি আছি শুধু তোর জন্য। নিশিতার শরীর আরো শীতল হলো। তার মাথা স্বাভাবিকভাবে ফারিসের কাঁধে, আর হাত নরমভাবে ফারিসের বাহুর ওপরে ছড়িয়ে গেল। চাঁদের আলো তার মুখে পড়ছিল, আর ফারিসের চোখে সেই আগুন, উন্মাদনা আর কমলতার এক অদ্ভুত মিশ্রণ। মুহূর্তটা এতটাই নাজুক, এতটাই ড্রিমি, যে চারপাশের অন্ধকারের শব্দ সব মিলিয়ে এক স্বপ্নের মতো হয়ে উঠল। ঘুমের মধ্যে নিশিতার নিঃশ্বাসের তীব্রতা ধীরে ধীরে কমতে লাগলো। ফারিস দেখল তার প্রিয়জন এখন স্বপ্নের জগতে হারিয়ে গেছে, কিন্তু তার স্পর্শ এখনো নিশিতার শরীরের সঙ্গে যুক্ত। প্রতিটি ছোট ছোট আন্দোলন, প্রতিটি নড়াচড়া, সব মিলিয়ে ফারিসকে প্রায় মাতাল করে তুলল। ফারিস নিজেও ধীরে ধীরে শীতল হলো। নিশিতার কপালে হালকা চুম্বন দিল, আর ঠোঁটের প্রান্তে হালকা স্পর্শ রাখল। সে বুঝল এই ঘুম শুধু বিশ্রাম নয়, এক গভীর, নাজুক এবং অন্তরঙ্গ মুহূর্তের শুরু। ঘুমের মধ্যেও নিশিতার শরীর তার স্পর্শে সাড়া দিচ্ছিল। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নড়াচড়া, সব মিলিয়ে ফারিসের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এবং উত্তেজনার সংমিশ্রণ তৈরি করল। মনে হচ্ছিল পুরো রাতটাই এই নীরব, স্বপ্নময়, অন্তরঙ্গ মুহূর্তে ভেসে যাচ্ছে। ফারিস চুপচাপ রইল। নিশিতার ঘুমের মধ্যে সে তার হাত ধীরে ধীরে সরিয়ে না, বরং হালকা স্পর্শ রেখে দেখল নিশিতার নিঃশ্বাস আর শরীরের প্রতিক্রিয়া সবই যেন একটি নরম সুরের মতো তার মনকে ছুঁয়ে যাচ্ছে। তারপর অবশেষে ক্লান্ত হয়ে নিশিতার বুকে মাথা রেখে ফারিস নিজেও হারিয়ে গেল ঘুমের রাজ্য। ধরণীতে নতুন এক সকালে শুরু হলো। ভোরের নরম আলো ধীরে ধীরে রাতের অন্ধকারকে সরিয়ে দিচ্ছে। চারদিকে পাখিদের কিচিরমিচিরে ভরে উঠেছে আকাশ বাতাস। দূরে কোথাও আজানের শেষ সুর ভেসে আসছে, আবার তার সাথে মিলে যাচ্ছে ঢাকা শহরের চিরচেনা গাড়ির শব্দ, হর্ন, ব্রেকের কড়কড়ানি, ব্যস্ত মানুষের পায়ের শব্দ। শহর জেগে উঠেছে তার নিজের নিয়মে। কেউ অফিসের তাড়া নিয়ে ছুটছে, কেউ স্কুলের ব্যাগ কাঁধে তুলে নিচ্ছে, কেউ আবার দোকানের ঝাঁপ তুলছে নতুন দিনের আশায়। এই ব্যস্ততার মাঝেও চৌধুরী ভিলার ভেতরটা যেন অদ্ভুত আলাদা, যেন সময় এখানে একটু ধীরে চলে। ভিলার বড় কাছের জানালা দিয়ে সকালের সূর্য আলো ঢুকে পড়েছে ঘরে। সোনালি সেই আলো বিছানার সাদা চাদরের উপর পড়তে ঘরটা আরো উষ্ণ হয়ে উঠল। ফারিস ধীরে ধীরে ঘুম ভাঙা চোখে চারদিকে তাকালো। মাথাটা এখনো একটু ভারী, রাতের ক্লান্তি পুরো কাটেনি। কিছুক্ষণ সে শুধু শুয়ে রইল। চেনা ঘরের পরিচিত ছাদ, জানালার পর্দা নড়াচড়া, দূরে গাছের পাতার ফাঁক দিয়ে আলো ঢোকার দৃশ্য। তারপর হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামল তার বুকের নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা নীলাম্বরীর দিকে। নিশিতার মুখটা শান্ত, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাসটা নিয়মিত ওঠানামা করছে। ঘুমের মধ্যে আদরে বিড়ালছানার মতো গুটিসুটি মেরে ফারিসের বুকে শুয়ে আছে সে। তার চুলের কয়েক গোছা এসে ফারিসের বুকের উপর ছড়িয়ে পড়েছে। সকালের আলোতে নিশিতার মুখটা আরো কোমল লাগছে, আরো আপন। ফারিস মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই,
এই কয়েকটা মুহূর্ত সে শুধু এই দৃশ্যটুকুই দেখতে চায়। ঠোঁটের কোণে অজান্তে একটা হাসি ফুটে উঠল। যে ফারিসকে সবাই চিনত, গম্ভীর, রাগী, সবসময় দায়িত্ব আর কাজের ভারে চাপা একজন মানুষ হিসেবে, সেই ফারিসই এখন নিশিতার মুখের দিকে তাকিয়ে হুটহাট নিজেই হেসে ফেলছে। কখনো কখনো নিজেই অবাক হয়ে যায় সে। এই পরিবর্তনটা কবে, কিভাবে হলো, তা সে নিজেও ঠিক বুঝতে পারে না। তার নিজেরই বিশ্বাস হয় না এতটুকু একটা মেয়ে তার জীবনে সবকিছু হয়ে গেছে। আগে যেখানে দিন শুরু হতো মিটিং, ফাইল, ডিল আর হিসাব নিকাশ দিয়ে, এখন সেখানে দিন শুরু হয় নিশিতার ঘুমন্ত মুখ দেখে। আগের জীবনে আমি ছিল সবচেয়ে বড় শব্দ, এখন সেখানে আমরা এসে জায়গা করে নিয়েছে। ফারিস মনে মনে ভাবল, তাকে ছাড়া বাঁচার কথা সে কল্পনাও করতে পারবে না। ভাবলে বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হয়। কি অদ্ভুত মায়া, এতটুকু একটা মেয়ের উপর এমন গভীর টান। কি আদরে মাখা চেহারা, দেখলে আদর করতে ইচ্ছা করে, শুধু চোখের দিকে তাকালেই মনটা নরম হয়ে যায়। পারিস খুব সাবধানে নিশিতার কপাল থেকে চুলের গোছাটা সরিয়ে দিল, যেন তার ঘুম না ভাঙে। নিশিতা একটু নড়ে চড়ে আরো কাছে সরে এলো, হাতটা শক্ত করে ধরে ফেললো ফারিসের শার্ট। এই ছোট্ট নড়াচড়ায় ফারিসের বুকের ভেতর কেমন একটা প্রশান্তি ছড়িয়ে পড়ল। এই শান্ত মুহূর্তের মাঝে ফারিসের চোখ চলে গেল দেওয়ালের ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা জানালো 7টা বেজে গেছে। এক মুহূর্তের জন্য বাস্তবে আবার ফিরে এলো। অফিস, দায়িত্ব, বাইরের দুনিয়া, সবকিছু আবার ডাকছে তাকে। হঠাৎ করে ফারিসের মনে একটা অস্বস্তি ঢুকে পড়ল। এই সময়টায় বাড়ির সবাই হয়তো জেগে উঠেছে। মা, কাজের লোক, কেউ না কেউ নিশ্চয়ই চলাফেরা শুরু করেছে। এ অবস্থায় যদি কেউ হুট করে ঘরে ঢুকে পড়ে কিংবা নিশিতাকে তার এমন কাছে দেখে, তাহলে অযথা ঝামেলা তৈরি হবে। এসব ভেবে ফারিস ধীরে ধীরে নিশিতাকে নিজের উপর থেকে উঠানোর চেষ্টা করলো, কিন্তু নিশিতা যেন ঠিক উল্টোটা করলো। ঘুমের মধ্যেই সে আরো শক্ত করে ফারিসকে জড়িয়ে ধরলো। ছোট্ট নাকটা ফারিসের উন্মুক্ত বুকে ঘষে আবার আরাম করে শুয়ে পড়লো। তার নিঃশ্বাসের উষ্ণতা ফারিসের বুক ছুঁয়ে যাচ্ছে, যেন ঘুমের মাঝেও সে বুঝে গেল। তার নিঃশ্বাসের উষ্ণতা ফারিসের বুক ছুঁয়ে যাচ্ছে, যেন ঘুমের মাঝেও সে বুঝে গেছে এই বুকটাই তার নিরাপদ জায়গা। ফারিস নিশিতার এই কাণ্ডে আপন মনে একটু হেসে ফেলল। কি যে মায়া এই মেয়েটার, ঘুমের মধ্যে এমন করে আঁকড়ে ধরে থাকে। আর দেরি না করে সে খুব সাবধানে নিশিতাকে নিজের উপর থেকে সরিয়ে নিল। তারপর তাকে বিছানার সাথে চেপে ধরে পাশে শুয়ে পড়ল, যেন সে নড়াচড়া না করে আবার ঘুমাতে পারে। ফারিস ধীরে করে নিশিতার গলায় মুখ গুজে নিল, কণ্ঠটা নরম করে বলল, ঘুম ঘুম থেকে উঠুন আমার পিচ্চি বউ, সকাল হয়ে গেছে। কলেজে যাবেন তো নাকি? নিশিতার চোখ না খুলে একটু বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো, গলায় ঘুম ঘুম স্বর। আমাকে ঘুমাতে দিন ফারিস ভাই, এমনিতেই কালকে আমাকে ঠিকমতো ঘুমাতে দেননি। তার এই কথায় ফারিসের ঠোঁটে আবারও হাসি ফুটে উঠল। ফারিস নিশিতার আরো কাছে এসে আদরে সুরে বলল, আচ্ছা তাহলে এখন একটু আদর করি, আজ কলেজে যেতে হবেই না। এই বলে সে দুষ্টুমি করে নিশিতার গলায় হালকা করে কামড়ে দিল, সঙ্গে সঙ্গে হাসির শব্দ। নিশিতা হঠাৎ ব্যথা পেয়ে চমকে উঠল, চোখ খুলে তড়িঘড়ি করে ফারিসকে নিজের উপর থেকে সরিয়ে দিল। এই কি করছেন আপনি? বিরক্ত আর লজ্জা মেশানো স্বরে বলে উঠল সে। ফারিসও বুঝে গেল এবার আর দুষ্টুমি বাড়ানো ঠিক হবে না। সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে উঠে বসল, মেঝেতে পড়ে থাকা নিজের শার্টটা তুলে নিল। ধীরে ধীরে শার্ট পরতে পরতে একবার পেছনে তাকালো। নিশিতা তখনও বিছানায় বসে আছে, এলোমেলো চুল, আধ খোলা চোখ, গালে হালকা লালচে ভাব। ঘুম ভাঙা সেই মুখটা ফারিসের চোখে অদ্ভুত সুন্দর লাগলো। ফারিস মনে মনে ভাবল, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বাইরের দুনিয়ার সব দায়িত্ব, সব কঠিন বাস্তবতা এই ঘরটার দরজার বাইরে রেখে সে এখানেই বারবার ফিরে আসতে চায়। নিশিতার ভেতরটা কেমন যেন অদ্ভুত লজ্জায় ভরে উঠল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন আরো জোরে শোনা যাচ্ছে। সে আর ফারিসের দিকে তাকিয়ে থাকতে পারল না, তাড়াতাড়ি নিজের গা চাদর দিয়ে মুড়িয়ে নিল, যেন এই সামান্য কাপড়টুকুই তাকে লজ্জার আড়াল দিতে পারে। চাদরের ভেতর থেকেও তার কান দুটো লাল হয়ে উঠছে, এটা সে নিজেও টের পাচ্ছে। ফারিস সবটাই বুঝতে পারল।
নিশিতার এই হঠাৎ চুপ হয়ে যাওয়া, মুখ লুকিয়ে নেওয়া, সবকিছুই তার চোখ এড়ালো না। সে ঠোঁট কামড়ে হালকা করে হেসে ফেলল। সেই হাসিতে দুষ্টুমি আছে, আবার আদরও আছে। এখন লজ্জা পেলে কি আর হবে বউ? এখন লজ্জা পেয়ে কি আর হবে বউ? একটু খুনসুটি ভরা স্বরে বলল ফারিস। যা হওয়ার, যা দেখার সব তো আগেই দেখে নিয়েছি। ফারিসের লাগাম ছাড়া কথায় নিশিতা আরো বেশি লজ্জা পেয়ে গেল। চাদরের ভেতর থেকে মুখটা লুকিয়ে ফেলল সে। গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। এত লজ্জা, তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। মনে হচ্ছিল এই মুহূর্তে যদি চাদরের ভেতরে মিশে যেতে পারতো। ফারিস আবারও কথা বলল, এবার কণ্ঠটা একটু নরম করে। আচ্ছা, এখন লজ্জা না পেয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। কলেজে যাবি নাকি? এই কথাটা শুনতেই নিশিতার মাথায় হঠাৎ করে একটা ঝাঁকুনি লাগলো। কলেজ! এক মুহূর্তে সব লজ্জা, সব সংকোচ যেন হাওয়া হয়ে উড়ে গেল। আল্লাহ, আজ তো কলেজ আছে, মনে মনে বলে উঠল সে। এক সেকেন্ডও দেরি না করে নিশিতা চাদর সরিয়ে তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে পড়ল। এতক্ষণ যে মেয়েটা লজ্জায় মুখ লুকিয়ে বসেছিল, সেই মেয়েটা এখন একেবারে অন্য মানুষ। সে ঝটপট হাতের কাছ থাকা টাওয়াল তুলে নিল। চুলগুলো এলোমেলো, চোখে তখনও ঘুমের ছাপ, কিন্তু ভেতরে তীব্র ব্যস্ততা। সে দ্রুত পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে ফারিস একেবারেই অবাক। একটু আগেও যে মেয়েটা লজ্জায় লাল হয়ে বসেছিল, কথা বলার সাহস পাচ্ছিল না, সে এখন এমনভাবে দৌড়ঝাঁপ করছে যেন কিছুই হয়নি। ফারিস নিজের মনেই হাসল। এই হলো নিশিতা, মনে মনে ভাবল সে। ঠিক তখনই ফারিস পেছন থেকে ডাকলো, নিশিতা। নিশিতা দরজার সামনে গিয়ে থেমে গেল। হাতে টাওয়াল ধরা অবস্থায় সে পেছন ফিরে তাকালো, চোখে প্রশ্নভরা দৃষ্টি। কি? ফারিস বিছানার পাশে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, টেবিলের উপর ওষুধ রাখা আছে, খেয়ে নিবি। এই কথার মানে নিশিতা ঠিকই বুঝতে পারল। তার মুখের জন্য তার মুখে এক মুহূর্তের জন্য লাজুক ছায়া আবার ফিরে এলো। সে চোখ নামিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কোনো কথা না বাড়িয়ে সে আবার ঘুরে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে দরজা বন্ধ হওয়ার শব্দে ফারিস একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে জানে এই মেয়েটা বাইরে যতই লাজুক হোক না কেন, ভেতরে ভেতরে কতটা সরল আর কতটা আপন। ফারিস জানালার দিকে তাকালো। বাইরের সকালটা পুরোপুরি জেগে উঠেছে। আর তার জীবনের ভেতর নিশিতাকে ঘিরে যেন প্রতিটা সকাল, প্রতিটা ব্যস্ততা, প্রতিটা ভাবনা নতুন রঙে রাঙা। ফারিস হাতে নিজের স্যুটটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা ধীরে বন্ধ করলো সে, যেন ভেতরের কোনো শব্দ বাইরে না যায়। করিডোরে পা দিতে তার ভাবনা ছিল দিনের কাজ, মিটিং, সব মিলিয়ে একটা দায়িত্বের চাপ। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল রিয়া। উপরের লিভিং এরিয়া পা রেখে রিয়ার চোখ আটকে গেল এক জায়গায়। সে দেখল ফারিস নিশিতার রুম থেকে বের হচ্ছে। মুহূর্তের মধ্যে রিয়া যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো বড় বড় হয়ে গেল, মুখে কথা নেই। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। মাথার ভেতর দিয়ে হাজারটা প্রশ্ন একসাথে ছুটে গেল। ভাইয়া নিশির রুমে সকালে কেন? রিয়ার বুকের ভেতর হঠাৎ করে একটা ধাক্কা লাগলো। সে কিছু না বললেও তার মুখের ভাবটাই সব বলে দিচ্ছিল। ফারিস রিয়ার দিকে তাকিয়ে একটু থমকে গেল। বুঝতে পারল দৃশ্যটা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, কিন্তু এক মুহূর্তে কিছু বলার সুযোগও নেই, সময়ও নেই। ফারিস শুধু স্বাভাবিক থাকার চেষ্টা করে এগিয়ে চলে গেল। রিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, মনে মনে বলল, ভাইয়া নিশির রুমে কেন গিয়েছিল? এর মধ্যে ভেতরে ভেতরে তার কৌতূহল আর অস্থিরতা আরো বেড়ে গেল। এদিকে নিশিতার শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। গরম পানির স্পর্শে তার শরীরটা হালকা আর মনটা ফুরফুরে লাগছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলের দিকে তাকালো। তারপর আলমারি খুলে হালকা গোলাপি রঙের একটা সুতির জামা বের করলো, সঙ্গে সাদা ওড়না আর পায়জামা। ধীরে ধীরে পোশাক পরল সে। আরামদায়ক কাপড়ের স্পর্শ শরীরটা যেন আরো স্বস্তি পেল। কোমর ছাড়ানো লম্বা চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিল, যেন জল ঝরে মেঝেতে ভিজে না যায়। আয়নায় নিজের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকালো নিশিতা। মুখটা এখন শান্ত, কিন্তু চোখে লাজুক একটা ছায়া এখনো রয়ে গেছে। তারপর চোখ চলে গেল টেবিলের দিকে। টেবিলের উপর রাখা ওষুধগুলো দেখেই সে বুঝে গেল ফারিস কেন রেখে গেছে। কাছে গিয়ে ভালো করে তাকালো। একটা পেন কিলার। নিশিতা আর কিছু না ভেবে চুপচাপ ওষুধটা হাতে নিল। পাশে রাখা পানির গ্লাসে চুমুক দিয়ে ওষুধটা খেয়ে ফেলল। একটা অদ্ভুত যত্নের অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে পড়ল তার। কোথায় কোথায়
যত দুষ্টুমি করুক না কেন, ফারিস যে সবসময় খেয়াল রাখে এটা নিশিতা খুব ভালো করেই জানে। ওষুধ খেয়ে গ্লাস টেবিলে রেখে সে জানালার দিকে তাকালো। বাইরের সকালটা পুরোপুরি পুরোপুরি আলোয় ভরে গেছে। এদিকে রিয়া ধীরে ধীরে নিশিতার ঘরের দিকে এগোলো। দরজার শব্দে নিশিতা চমকে উঠল। সামনে তাকাতে রিয়াকে দেখে তার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করলেও চোখে মুখে এক ধরনের বিব্রত ভাব স্পষ্ট হয়ে উঠল। নিশিতার মাথার ভিতর তখন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। একটু আগেই পারিস ভাই তো এই রুম থেকে বের হলো। রিয়া কি দেখে ফেললো? কিছু বুঝে গেল নাকি? এই ভাবনাগুলো তার বুকের ভেতর ধুকপুক শব্দ তুলে দিল। নিশিতার চোখে মুখে চিন্তার ছাপ ফুটে উঠলেও সে সেটা আড়াল করার চেষ্টা করলো। চোর ঠিক করার ভান করলো, ওড়না গুছিয়ে নিল, যেন সবকিছু একদম স্বাভাবিক। রিয়া ঘরের ভেতর ঢুকে নিশিতার সামনে এসে দাঁড়ালো। তার চোখে কৌতূহল, সঙ্গে একটু অবাক ভরাও লুক লুকানো নেই। সরাসরি প্রশ্ন ছুড়ে দিল সে, ভাইয়া তোর রুমে কি করছিল নিশি? এই প্রশ্নটা শোনার সাথে সাথে নিশিতার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো হৃৎপিণ্ডটা বুঝে মুখ দিয়ে বের হয়ে আসবে। ঠিক যে ভয়টা সে এতক্ষণ মনে মনে পাচ্ছিল সেটা সত্যিই হয়ে গেল। মাথার ভেতর শূন্যতা নেমে এলো। কি বলবে, কিভাবে বলবে? এক মুহূর্তের জন্য সে কিছুই ভেবে পেল না। চোখ দুটো অস্থির হয়ে উঠল। তবুও নিজের সব সাহস একত্র করে রিয়ার দিকে তাকালো নিশিতা। হালকা গলায় বলল, উনি ওনার স্যুটটা মনে হয় আমার রুমে ফেলে চলে গিয়েছিলেন। ওটা নিতে এসেছিলেন। তারপর একটু থেমে আবারও বলতে শুরু করলো, আমি ঠিক জানি না, তখন শাওয়ার নিচ্ছিলাম।